আজ আপনারা শুনবেন বাংলা সাহিত্যের কালজয়ী লেখক সত্যজিৎ রায় রচিত ছোট গল্প বিষফুল। ওদিকে যাবেন না বাবু। জগন্নাথবাবু চমকে উঠলেন। কাছাকাছির মধ্যে যে আর কোনো লোক আছে সেটা উনি টেরই পাননি, তার ফলেই চমকানি। এবার দেখলেন তার ডাইনে হাত দশেক দূরে দাঁড়িয়ে আছে একটি 13-14 বছরের ছেলে। তার পরনে একটি ডোরাকাটা নীল হাফ প্যান্ট আর গায়ে জড়ানো একটা সবুজ রঙের দোলাই। ছেলেটির রং কালো, মাথার চুল গ্রাম্য কায়দায় পরিপাটি করে আঁচড়ানো, চোখ দুটিতে শান্ত অথচ বুদ্ধিদীপ্ত চাহনি। গ্রাম্য হলেও নির্ঘাত স্কুলে পড়ে, অকাট মূর্খ হলে অমন চাহনি হয় না। কোন দিকে যাব না? জগন্নাথবাবু প্রশ্ন করলেন। ওই দিকে। অর্থাৎ জগন্নাথ বাবু তার হাঁটার পথে একবারটি থেমে যেদিকে দৃষ্টি দিয়েছিলেন সেই দিকে। কেন যাব না? কি হবে গেলে? বিষ আছে। বিষ? কিসে? ওই গাছে। সত্যি বলতে কি, গাছটা দেখেই জগন্ময় বাবু থেমেছিলেন। ফুল গাছ, বুনো ফুল সম্ভবত। রাস্তা থেকে হাত বিশেক দূরে একটা ঢিপি, তার উপরে ওই একটি মাত্র গাছ। কাছাকাছির মধ্যেও যাকে গাছ বলে তা আর নেই। এই গাছটা কোমর অবধি উঁচু, তেকোনা ছোট ছোট পাতা, আর পাতার ফাঁকে ফাঁকে ভারী সুন্দর হলদে কমলা আর বেগুনি রঙের ফুল। জগন্নাথ বাবুর অবাক লাগছিল এই কারণেই যে গত 3 দিন ঠিক এই রাস্তা দিয়েই হাঁটা সত্ত্বেও ওই ঢিবি আর ওই গাছ ওর চোখেই পড়ে। অবশ্যই হাঁটার সময় অর্ধেক দৃষ্টি পথে রেখে চলতে হয় কিনা, বিশেষ করে সে পথ যদি কাঁচা আর অজানা হয়। কাজেই না দেখাটা আশ্চর্য নয়। ছেলেটি এখনো সেইভাবে দাঁড়িয়ে তার দিকে দেখছে। কি নাম তোর? জগন্নাথবাবু জিজ্ঞেস করলেন। ভগবান। ওরে বাবা, বাংলা শিখলি কোথায়? স্কুলে। তো আমার পিছন পিছন আসছিলি কেন? আমার বাড়ি ওই তো। জগন্ময় বাবু দেখলেন যেদিকে ঢিবি সেই দিকেই আরো সিকি মাইলটাক দূরে বাসভবনের লাগোয়া খাপড়া ছাউনি দেওয়া কুটির। জগন্ময় বাবু আবার চাইলেন ছেলেটির দিকে। আরো দু একটা প্রশ্ন তো করতেই হয়। সে ফস করে চেঁচে তাকে এভাবে নিষেধই বা করবে কেন? গাছের কি নাম? জানি না। তো বিষ আছে জাননি কি করে? মরে যায় যে। কি মরে যায়? সাপ, ব্যাঙ, ইঁদুর, পাখি। কি করে মরে যায়? গাছে বসলে না ফুল খেলে? কাছে গেলে। কাছে মানে? কত কাছে? 4 হাত 5 হাত। তুই তো খুব গোপ্পে দেখছি। এই, নাকি গাঁজা ধরেছিস এই বয়সে? তোর মাস্টারকে জিজ্ঞেস করিস স্কুলে। ফুল গাছে এরকম বিষ হয় না কখনো। ছেলেটি চুপ করে চেয়ে আছে। আমি এখানে নতুন লোক, চেঞ্জের জন্য এসেছি বুঝলি। আমার শরীর খারাপ। ওরকম গুলটুল মারিস নি। এদেশে ওরকম ফুলের কথা কেউ শোনেনি। ওরকম হয় না। এদেশের না, সাহেব এনেছিল। ছেলেটি দেখছি নাছোড়বান্দা। বিশ্বাস করাবার জন্য এতে দেখে বদ্ধপরিকর। তো কোন সাহেব? আপনি যে বাড়িতে আছেন সেই বাড়িতেই ছিল। কবে এসেছিল? যেবার খরা হলো তার আগের বার। কি নাম? নাম জানি না। লাল মুখ, কটা চুল। সে সেই ঢিবির উপর পুঁতে দিয়ে গেছে গাছ? জানি না। তবে
সাহেব যাবার পরেই তো কাজ হলো। ওই যে বন, ওইখানে ঘুরতে, হাতে কাজ নেই। বটানিস্ট টটানিস্ট হবে হয়তো, জগন্নাথবাবু ভাবলেন। ভারী তাজ্জব কথাবার্তা বলছে তো ছেলেটি। ওই দেখুন না, ছেলেটি আবার আঙ্গুল দেখালো। ওই ঢিপিটার পাশে, ওই যে পাথরটা, তার ঠিক ডান পাশে। জগন্ময় বাবু দেখলেন একটা সাদা সাদা কি যেন দেখা যাচ্ছে। কিরে ওটা? সাপ। সাপ? সাপ ছিল, এখন হাড়, মরে গেছে। চিতি সাপ, বিষের দম ছাড়ে ওই ফৌল। জগন্ময় বাবু বাইনোকুলারটা চোখে লাগালেন। হ্যাঁ, সাপই বটে, সাপের কঙ্কাল। ফুলটাও দেখলেন দূরবীনের ভিতর দিকে। যত সরল মনে হয়েছিল তত নয়, কোন রংটাই সরল নয়। হলদের মধ্যে বেগুনের ছিটে, বেগুনের মধ্যে হলুদ, আবার অরেঞ্জের মধ্যে সাদা আর কালো। যন্ত্রটা চোখে লাগিয়ে আরো একটা মরা জিনিস দেখতে পেলেন জগন্ময় বাবু। এটাও সরীসৃপ, তবে এটার পা আছে 4টি, গিরগিটি বা বহুরূপী জাতীয় কিছু। এটা গত 2-1 দিনের মধ্যেই মরেছে। তা এরা সব একদিনে শেয়ানা হয়ে যায়নি, এখনো আসে আর মরে? রোজ মরে, একটা দুটো। কই, অত তো দেখছি না, মাত্র 2টো তো। ঢিবির পিছনে আছে, বেশি মরলে পরে বাঁশ দিয়ে টেনে এনে সাফ করে দেয়। কে? আমার বাবা আর আমিও। তা বাঁশ দিয়ে গাছে ঘা মেরে ওটাকেও সাবার করে দিস না কেন? তাহলেই তো আপদ চুকে যায়, আবার গজায়। বলিস কি? পুড়িয়ে দিলেও আবার গজায়। জগন্ময় বাবু ব্যাপারটাকে বেশি গুরুত্ব দিতে চাইছিলেন না, কারণ 5 আনার বেশিও বিশ্বাস হয়নি এখনো তার মনে। যেটুকু হয়েছে তার কারণ একবার কোন বইয়ে যেন মাংসাশী গাছের কথা তিনি পড়েছিলেন। বিশ্ব চরাচরে অনেক আশ্চর্য জিনিস আছে, যার অনেকেই হয়তো মানুষের অগোচরে রয়ে গেছে। এই, আরো আছে এই গাছ? আছে। কোথায়? ওই বনে আছে। কাছাকাছির মধ্যে কি এই একটাই? আর দেখিনি বাবু। ব্যাপারটা যদি সত্যি হয় তাহলে বলতে হবে এখানে এসে সুদৃশ্য স্বাস্থ্যময় নিরিবিলি পরিবেশ আর টাটকা সস্তা সুস্বাদু খাদ্যদ্রব্য ছাড়াও একটা উপরি লাভ হয়েছে জগন্নাথ। এটা আশা তিনি করেনি। ফিরে গিয়ে আপিসে বলার মতো গল্প হলো একটা। বিষ ফুল, গাছের নিঃশ্বাসেই বিষ। ওই 2টি মৃত প্রাণী না দেখলে ছেলেটির কথা তিনি আদৌ বিশ্বাসই করতেন না। তবে সে এইভাবে বানিয়ে কথা বলবেই বা কেন, সেটাও একটি প্রশ্ন। এই ধরনের প্র্যাকটিক্যাল জোক একমাত্র শহরেই সম্ভব, আর তাও সে 1 এপ্রিল। গায়ে দেশে যে এমন জিনিস হয় না, সেটা চিরকাল শহরে বাস করেও বেশ বুঝতে পারলেন জগন্ময়বাবু। আর এটাও বুঝলেন যে তার 42 বছরের জীবনে আজ একটি স্মরণীয় দিন। বিষফুলের কথা আজ তিনি প্রথম শুনলেন। অথচ মজা এই যে কাঠঝুমরিতে আসার কথাই ছিল না তার। গিয়েছিলেন তো ডাল্টনগঞ্জ, তার বোনের বাড়িতে দিন 15 ছুটি কাটিয়ে আসবেন বলে। গত বছর থেকেই একটা হাঁপের কষ্ট অনুভব করতে শুরু করেছেন জগন্ময়বাবু। ডাক্তার, শুধু ডাক্তার কেন, চেনাশোনা সকলেই বলেছেন ড্রাই ক্লাইমেটে কটা দিন কাটিয়ে আসার কথা। বিয়ে তো করনি, এত টাকা কার জন্য পুষে রাখছো? একটু খরচ টরচ করো, আমাদের পিছনে না করবে তো অন্তত নিজের পিছনে করো। এই এত টাকার ব্যাপারটা জগন্ময় বাবুর মোটামুটি নিস্তরঙ্গ জীবনে একটা ঝঞ্ঝাক্ষুব্ধ মহাসামুদ্রিক ঢেউয়ের মতো। 3 দিন রেসের মাঠে যাবার পর 4র্থ দিনেই জ্যাকপট পেয়ে যান ভদ্রলোক, এক ধাক্কায় 64,000 টাকা। অথচ ঘোড়া নিয়ে কোনোদিন মাথা ঘামাননি, রেসের বইয়ের পাতাও খুলে দেখেননি। যাওয়া কেবল ওই এক বন্ধুর পাল্লায় পড়ে, এবং কিছুটা কৌতূহল বশতও বটে।
ডাক্তার নন্দী বললেন, হাঁপানির টানটা ওই টাকা পাওয়ার পর থেকেই শুরু হয়েছে জগন্ময়বাবু। তা হতে পারে। জগন্ময়বাবু নিজেও সেটা লক্ষ্য করেছেন যে এই আকস্মিক ভাগ্য পরিবর্তনের ফলে তার মধ্যে কিছু চারিত্রিক পরিবর্তন দেখা দিয়েছে। এই যেমন তিনি সাধারণ অবস্থায় অনেক বেশি হাত খোলা ছিলেন, এখন হিসেবি হয়ে পড়েছেন। গাড়ি কেনার সামর্থ্য হয়েছিল, কিনেও কিনেননি। বন্ধুদের ভোজ দেবেন বলে শেষ পর্যন্ত সন্দেশের উপরেই সেরেছেন। আদরের ভাইপো তিলুর জন্মদিনের জন্য ৪৪ টাকা দামের রেলগাড়িটা দর করে পয়সা বার করার সময় মত বদলে ২৭ টাকারটা কিনেছে। শুকনো ক্লাইমেটে দিন ১৫ কাটিয়ে আসার পরিকল্পনাটা যখন মাথায় এলো, তখন বন্ধুরা অনেকেই অমুক জায়গায়, তমুক হোটেল, অমুক টুরিস্ট লজের কথা বলেছে। সে সবই জগন্ময় বাবুর সামর্থ্যের মধ্যেই ছিল, কিন্তু শেষ মুহূর্তে তিনি খরচ বাঁচিয়ে ডাল্টনগঞ্জে বোনের কাছে যাওয়া স্থির করেছিলেন। সেখানেই থাকতেন পুরো ছুটিটা। কিন্তু দুই ভাগ্নের একসঙ্গে চিকেন পক্স হয়ে যাওয়ায় ভগ্নিপতি নিজেই বললেন, একবার কাঠঠুমরিতে মূর সাহেবের বাংলোটার খোঁজ করে দেখুন না। বিলিতি টাইপের বাংলো, খাওয়া দাওয়া সস্তা আর ভালো, চেঞ্জও হবে, বিশ্রামও হবে। অবশ্যই সাহেব আর নেই, মাস ৪ হলো মারা গেছে, তবে গিন্নি আছে, এখানেই থাকে। আর ওরা ভাড়া দেন, ওদের বাংলো এটা আমি জানি। বুড়ি মিসেস মুর কোনো আপত্তি তুলেন, তবু বলেছিলেন, এই দিকটা তো আমার স্বামী দেখতেন। ওর কয়েকজন বাঁধা খদ্দের ছিল, তবে তাদের তো কোনো চিঠি বা টেলিগ্রাম দেখছি না। তোমায় দিতে আপত্তি নেই, তবে ১৫ দিনের বেশি তোমাকে থাকতে দিতে পারবো না। ভেরি সরি। তার প্রয়োজনও হবে না। ৩ দিন ডাল্টনগঞ্জে থেকে এই সবে ৩ দিন হলো গত শুক্রবার জগন্ময় বাবু মোর সাহেবের বাংলোতে এসে উঠেছেন। আর এসেই বুঝেছেন যে তার মতো মানুষের পক্ষে ছুটি কাটানোর এর চেয়ে ভালো জায়গা আর হয়। প্রথমত ক্লাইমেট, এসে অবিতি একদিনও নিঃশ্বাসের কষ্ট হয়। দ্বিতীয়ত কলকাতার মানুষ জগন্ময় বাড়ি কল্পনাই করতে পারেননি যে ট্রাম, বাস, লরি, ট্যাক্সি, রেডিও, টেলিভিশন, সিনেমা, মানুষের কোলাহল ইত্যাদি বাদ হয়ে গেলে কি আশ্চর্য টনিকের কাজ হয়। এখন বুঝতে পারছেন যে কলকাতার মানুষ সবসময় যেন কোণঠাসা। সত্যি করে পা ছড়ানো যে কাকে বলে সেটা তিনি বুঝেছেন কাঠঝুমরিতে এসে। মুর সাহেবের বাংলো প্রথম দর্শনে জগন্ময় বাবুর মনটা ভালো হয়ে গেছে। দূরে পিছনে পাহাড়ের লাইন, তারপর এগিয়ে এলে প্রথমে বন, বনের পর অসমতল প্রান্ত, আর এখানে ওখানে ছড়ানো ছোট বড় টিলা, আর আরো এগিয়ে এলে লম্বা লম্বা গাছ, এবং সেই গাছ পিছনে নিয়ে দাঁড়িয়ে আছে চিমনি আর টালির ছাতওয়ালা বিলিতি পোস্টকার্ডের ছবির মতো মুর সাহেবের বাংলো। সেই বাংলোর বারান্দা পেরিয়ে ভিতরে ঢুকে ঘরগুলোর ছিমচাম চেহারা, আসবাবের পারিপাট্য, জানলা ও দরজার পর্দার নকশা ইত্যাদি দেখে জগন্ময় বাবুর বিশ্বাস হলো যে রেসের মাঠে জ্যাকপট পাওয়ার চেয়ে ছুটি ভোগের জন্য এমন বাংলো পাওয়াই কিছু কম ভাগ্যের কথা নয়। এখানে এসে অবধি জগন্ময় বাবু তার দিনের রুটিন প্রায় ঠিক করে নিয়েছিলেন। সকালে ঘুম থেকে উঠে চা খেয়ে হাঁটতে বেরোন, ফিরে এসে ব্রেকফাস্ট, তারপর বাংলোর বারান্দায় বা সামনের কম্পাউন্ডে বসে ম্যাগাজিন পাঠ। খান ২৫ রিডার্স ডাইজেস্ট নিয়ে এসেছেন তিনি বোনের বাড়ি থেকে। তারপর রান্না, স্নান, খাওয়া সেরে দিবানিদ্রা। বিকেলে চায়ের পর আবার পদব্রজে ভ্রমণ। রাত্রে ৮:৩০টার মধ্যে খাওয়া শেষ করে ঘুম। আজ সকালে বেরিয়ে ফিরে এসেই চৌকিদার বানোয়ারিকে জিজ্ঞাসা করলেন ২০ ফুলের কথা। অবশ্যই প্রথমে ফুলের কথাটা না জিজ্ঞেস করে সেদিকে অগ্রসর হবার একটা রাস্তা তৈরি করে নিল। তুমি ভগবান বলে কোনো ছেলেকে চিনো?
हाँ बाबू, ভিকুয়া কা লড়কা। ভিকুয়াকে? চৌকিদার বলল, ভিকুয়া কাঠের মজুরি করে। চৌধুরী বাবুদের কাঠের গোলা আছে এই কাঠঝুমড়িতে, সেখানে কাজ করে। ভগবানের বাড়ির দিকে রাস্তার ধারে এরকম ফুলের গাছ আছে, সে গাছ নাকি বাতাসে বিষ ছড়ায়, তুমি জানো? হ্যাঁ বাবু। কথাটা সত্যি? মার যাতা হ্যায় সাপ, চুহা, বিচ্ছু, উচ্ছু। বানোয়ারি রুটি আর ডিমের অমলেট রেখে টিপট আনতে গেল। এখানে এক সাহেব এসেছিল বছর 3 আগে। বানোয়ারি ফিরে এলে পর জিজ্ঞেস করলেন জগন্নাথ বাবু। বানোয়ারি বলল, সাহেব এসে থেকেছে এখানে। এককালে মূর সাহেব গিন্নিকে নিয়ে নিজেই আসতেন প্রতি শীতকালে। 3 বছর আগে কোনো সাহেব এসেছিল কিনা তা বানোয়ারের মনেই নেই। জগন্নাথ বাবু ঠিক করলেন বিকালে একবার বাজারের দিকে যাবেন। বাজার পান্নাহাটে, এখান থেকে মাইল 2। রেল স্টেশনও সেখানে। এখানে আসতে হলে স্টেশন থেকে সাইকেল রিক্সা নিতে হয়। পান্নাহাট থেকে ট্রেন ধরে সোজা ডাল্টনগঞ্জ যাওয়া যায়। প্রথম দিন এসেই জগন্ময় বাবু একবার বাজারের দিকে গিয়েছিলেন। দুজন বাঙালির সঙ্গে আলাপ হয়েছে, পোস্টমাস্টার নূরবিহারী মজুমদার আর পবিত্র বাবু বলে এক ভদ্রলোক, যিনি রয়্যাল হোটেলে উঠেছেন। মিঠে পানের খোঁজ করতে গিয়ে ভদ্রলোকের সঙ্গে আলাপ। বললেন আগেও এসেছেন কাঠঝুমরি, মেডিকেল রিপ্রেজেন্টেটিভে কাজ করে। রয়্যাল হোটেল নাকি নামেই হোটেল, বলতে পারেন 3 স্টার সরাইখানা। মনে হলো বেশ রসিক লোক, বয়স 30-35-এর বেশি হবে না। আপনি কোথায় উঠেছেন? কাঠঝুমরিতে তো থাকার জায়গাই নেই। চৌধুরী কোম্পানির কারোর সঙ্গে চেনা আছে বুঝি? আজ্ঞে না, আমি উঠেছি মৌর সাহেবের বাংলোতে। ও, ওই শিশু গাছে ঘেরা কটেজ বাড়িটা? জগন্ময়বাবু বললেন যে গাছে ঘেরা ঠিকই, তবে শিশু কিনা তিনি বলতে পারবেন না, দেখে তো বুড়ো বলেই মনে হলো। আমি মশাই সেন্ট শহুরে, বড় জোর আম, জাম, কলা, নারকেল আর বট অসত্যটা চিনতে পারি, তার বাইরে জিজ্ঞেস করলে তো মুশকিল আমাকে। এই পবিত্র বাবু আর নূরবিহারীকে আজ একবার জিজ্ঞেস করে দেখতেই হবে। চৌকিদারের কনফার্মেশন যথেষ্ট না। আসলে জগন্ময় বাবু কলকাতায় গিয়ে এই বিস্ফোরণের বিষয়ে কিছু লিখতে চান, এখনো পর্যন্ত কেউ লেখেনি। এই একটা ব্যাপারে পায়োনিয়ার হবেন তিনি। নূরবিহারী বাবুকে জিজ্ঞেস করে বিশেষ ফল হলো না। বললেন, আমি মশাই সবে লাস্ট ইয়ারে বদলি হয়ে এখানে এসেছি, স্থানীয় সংবাদে বিশেষ আমার পাবেন না। আপনি বরং আর কাউকে জিজ্ঞেস করুন। পোস্ট অফিস থেকে জগন্বাবু গেলেন বাজারের দিকে। পান কেনা আছে, আর যদি একটা এক্সারসাইজ বুক পাওয়া যায় তো কাজের কাজ হবে। লেখার জন্য তৈরি হতে হবে তো। কলম আছে সঙ্গে, খাতা আনেন। পবিত্র বাবুর সঙ্গে দেখা হয়ে গেল একটা চায়ের দোকানের সামনে। বেঞ্চিতে বসে বাংলা খবরের কাগজ পড়ছে। বললেন, এই যে আসুন, চা খান। ওহে ভরদাজ, 2 কাপ, একের জায়গায় 2 কাপ। জগন্ময় বাবু সোজা আসল প্রশ্নে চলে গেলেন। আপনি বিষফুলের নাম শুনেছেন? পবিত্র বাবু কাগজটা ভাঁজ করে জগন্ময় বাবুর দিকে চোখ তুললেন। হলদে কমলা বেগুনি। তালহার যাবার পথে ডান দিকে রয়েছে তো একটা ঢিবির উপরে। আপনি তো সব জানেন দেখছি। বললুম তো, 4 বার ঘুরে গেছি এখানে। বছর 2 থেকে দেখছি ওটা। প্রথম যেদিন দেখি সেদিন ঢিবির পাশে একটা আস্ত শুয়োর ছানা মরেছিল মশাই। বলেন কি? তা এ নিয়ে আপনি কাউকে বলেননি কিছু? আপনি তো কলকাতার লোক, কাগজে টাগজে। পবিত্রবাবু উড়িয়ে দিলেন, বলবার কি আছে মশাই,
প্রকৃতির খামখেয়াল কত রকম হয়, সব নিয়ে কি আর কাগজে লেখে? আরো কত হাজার রকম বিষ ফুল, বিষ ফল, বিষ পোকা, বিষ পাখি রয়েছে পৃথিবীতে, কে জানে। আরে মশাই, কলকাতাতে বাস, সেখানে হাওয়াটাই বিষাক্ত। প্রতি নিঃশ্বাসে 5 সেকেন্ড করে আয়ু কমে যাচ্ছে। সেদিন দেখলুম কোথায় জানি লিখেছে, একটা ফুলের বিষ দিয়ে কে মাথা ঘামাতে যাচ্ছে মশাই। কিন্তু এখানকার লোক, এদের পক্ষে তো এটা একটা ডেঞ্জার মশাই। কাছে না ঘেঁষলেই হলো, 5-7 হাত দূর থেকে দেখলেই তো সেফ। সে কথা এখানে সবাই জানে। জগন্নাথবাবু চা খেয়ে উঠে পড়লেন। অক্টোবরের মাঝামাঝি, সূর্য ডুবলেই ছপ করে ঠান্ডা পড়ে। সর্দি গরমের রিস্কটা না নেওয়াই ভালো। চায়ের দোকানের পাশেই একটা মণিহারি দোকান থেকে খাতা কিনে ভদ্রলোক যখন বাড়ি ফিরলেন তখন 6:15। মনে বেশ একটা উত্তেজনা অনুভব করছেন তিনি। বাড়ি ফিরলেন পাকা কনফার্মেশন নিয়ে। এমন সময় চায়ের দোকানের পাশেই একটা মণিহারি দোকান থেকে খাতা কিনে ভদ্রলোক যখন বাড়ি ফিরলেন তখন 6:15। মনে বেশ একটা উত্তেজনা অনুভব করছেন তিনি। পাকা কনফার্মেশন পাওয়া গেছে, এবার তিনি স্বচ্ছন্দে লিখতে পারবেন। লেখাটা কোনো উদ্ভিদ বিজ্ঞানের দৃষ্টি আকর্ষণ করলে একটা বড় কাজ হবে। কাঠঝুমরির নামটাও লোকের জানা উচিত। টুরিস্ট ডিপার্টমেন্ট জানে কি নামটা? মনে তো হয় না। লেখার অভ্যেস নেই, তাই খাতা খুলে হাতের কলমটার উপর থুতনিটা ভর করে 1/2 ঘন্টা বসে থেকেও কোনো ফল হলো না। এত চট করে হবে না, হাতে আরো 10 দিন সময় আছে। ধীরে সুস্থে ভেবে চিন্তে লিখতে হবে। 20 ফুট, 20 ফুট। নামটা দুবার আপন মনে উচ্চারণ করলেন জগন্নাথবাবু। 20 ফুট, এই নামের লেখা লোকে না পড়ে পারবেই না। আজ আর বাইনোকুলার দরকার হলো না। সকাল 7টার সময় ঢিবিটার কাছে পৌঁছে রাস্তা থেকে খালি চোখেই জগন্নাথবাবু যে মৃত প্রাণীটা দেখতে পেলেন সেটা হলো একটা খরগোশ। মরা সাপের কঙ্কাল আর মরা গিরগিটিও এখানে রয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়লে হয়তো জায়গাটা পরিষ্কার করবে এসে ভগবান আর ভগবানের বাপ। জগন্নাথবাবু হিসাব করতে চেষ্টা করলেন গাছটা কত দূর হবে রাস্তা থেকে। 20 হাত, 25 হাত। তার একটা অদম্য ইচ্ছে একটু এগিয়ে গিয়ে গাছটাকে আর একটু ভালো করে দেখা। 5 হাতের বেশি কাছে না গেলেই তো হলো। কিন্তু ওই ছোকরার অনুমান যদি ভুল হয়, যদি 7 হাত দূর পর্যন্ত ফুলের প্রভাব পৌঁছায়। জগন্নাথবাবু ঘাসের উপর দিয়ে 3 পা এগিয়ে আবার পিছিয়ে এলেন। সাপ, খরগোশ, গিরগিটি, শুয়োর, পোকামাকড়ের কথা ছেলেটি বলেনি। ফড়িং, পিঁপড়ে, মশামাছি, এই সবই কি এই গাছের বিষে মরে? না ছোট জিনিস রেহাই পায়? আর বড় জিনিস? তার লেখার জন্য এগুলো জানা দরকার। আজ ছেলেটিকে তিনি দেখছেন না। একবার তার বাড়ি যাবেন নাকি? একটা ইন্টারভিউ করবেন তাকে, যেমন অনেকে খবরের কাগজে করে। প্রশ্নটা মাথায় আসতে মনে হলো তারা নেই, সব হবে ধীরে সুস্থে ধীরে সুস্থে। হাতে আরো 7 দিন সময় আছে। এখানে জলটা ভালো, তাই খিদে হয় প্রচুর। ব্রেকফাস্টের কথা চিন্তা করতে করতে জগন্নাথবাবু বাড়ি ফিরলেন। বাঁশের বেড়া দিয়ে ঘেরা বিশাল কম্পাউন্ড, 2টো কাঠের গেট, একটা পশ্চিমে একটা উত্তরে। উত্তরের গেটে, যেটা দিয়ে জগন্নাথবাবু এখন ঢুকলেন, এখনো একটা কাঠের ফলকে নূর সাহেবের নাম রয়েছে। গেট থেকে সোজা রাস্তা দিয়ে কটেজের সামনের বারান্দায় শেষ হয়েছে। বড় বড় গাছগুলো, যেগুলোকে পবিত্রবাবু শিশু বললেন, সেগুলো কটেজের পিছন দিকে। এদিকে দক্ষিণে যে 2টো বড় গাছ রয়েছে সেগুলো শিশু নয় নিশ্চয়, কিন্তু সেগুলোর নামও জগন্নাথবাবু জানেন না। এর মধ্যে যেটা দূরের গাছ, সেটা ডালপালাগুলো প্রায় সাদা আর বেশ ছড়ানো। গুড়িটা কালো হলে হয়তো আরো সহজে চোখে পড়ত, কিন্তু সাদা হওয়া সত্ত্বেও খুব বেশি দূরে নয় বলে
গড়ির পাশের চেনা গাছটা জগন্ময় বাবুর দৃষ্টি এড়ালো না। সেই একই গাছ, একই বিচিত্র ফুল, বিষ ফুল। জগন্ময় বাবুর পেট থেকে খিদেটা যেন ম্যাজিকের মতো উবে গেল। এই গাছ কাল ওখানে ছিল না। জগন্ময় বাবু এই সাদা গুড়িটা থেকে হাত 10 দূরে বানোয়ারিকে দিয়ে ডেক চেয়ারটা আনিয়ে তাতে বসে রোদ পোহাচ্ছিলেন। তখন তার কোনো কাজ ছিল না, কেবল শরৎকালের মিঠে রোদটা উপভোগ করা। তার চোখ তখন চতুর্দিকে ঘুরছে, এমনকি সাদা গুড়িটার দিকেও। এটা মনে আছে, কারণ জগন্ময় বাবুর তখন মনে হয়েছিল ঘড়িটার রঙের সঙ্গে ইউক্যালিপটাসের গায়ের রঙের মিল আছে। ওই আরেকটা গাছ চেনা, ইউক্যালিপ। ওটা কি? একটা পাখি, খয়েরি রং, মাথা থেকে লেজের ডগা অবধি, শালিকের চেয়ে ছোট। পাখিটা মাটিতে খুঁটে খুঁটে কি যেন খাচ্ছে, আর মাঝে মাঝে খাওয়া থামিয়ে মাথা তুলে চিরিক চিরিক ডাকছে। ওই ফুল গাছটার হাত 10 মধ্যে। এবার দুটো ছোট্ট লাফ মেরে পাখিটা ফুল গাছটার দিকে আরো এগিয়ে গেল। জগন্ময় বাবু আর অপেক্ষা না করে সজোরে দুটো তালি মারলেন। পাখিটা তীক্ষ্ণ শীষ দিতে দিতে উড়িয়ে পালিয়ে গেল। জগন্ময় বাবু হাফ ছেড়ে বাঁচলেন। কিন্তু গাছটা তো রয়ে গেল। এটা একটা ব্যবস্থা করা যায় না? সামনে রাস্তায় অনেক ঢেলা পড়ে আছে। একটা ঢেলা হাতে তুলে নিয়ে জগন্ময় বাবু গাছটাকে তাক করে নিক্ষেপ করলেন। গাছটা থরথরিয়ে কেঁপে উঠল। লেগেছে, কিন্তু কোনো ফল হবে কি একটা ঢিলে? জগন্ময় বাবু অনুভব করলেন যে তার মাথায় খুন চেপেছে। পরপর 30টা ঢেলা তিনি ছুঁড়ে মারলেন গাছটার দিকে। কোনোদিন ক্রিকেট খেলেননি, তাই বোধহয় অর্ধেক ঢেলা পাশ দিয়ে বেরিয়ে গেল, কিন্তু বাকিগুলো লাগলো। গাছটা নুয়ে পড়েছে। ও ফের খাড়া হো জায়গা বাবু। ভগবান! গেটের বাইরে বই হাতে দাঁড়িয়ে দেখছে, মুখে মৃদু হাসি। হোক গে খাড়া, বললেন জগন্ময় বাবু। কিছুক্ষণের জন্য তো নিশ্চিন্ত। ভগবান চলে গেল। ঘটনার যে চৌকিদার আর মালিও দেখেছে, সেটা বাংলোর দিকে মুখ ঘুরিয়েই বুঝলেন জগন্ময় বাবু। বোঝাই যাচ্ছে দুটোই অকর্মার ঠেকি। তাকে একটু হেল্পও করতে পারলো না এগিয়ে এসে। ডিসকাস্ট। ব্রেকফাস্ট খেতে খেতে মনে হলো যে চৌকিদার আর মালির এই যে নিষ্ক্রিয় ভাব, তার জন্য হয়তো উনি নিজেই কিছুটা দায়ী। এখানে এসেই বোধহয় ওদের দুজনের হাতে কিছু আগাম বকশিস গুঁজে দেওয়া উচিত ছিল। মালি তো স্টেশনে গিয়েছিল ওকে আনতে। মিসেস মোর টেলিগ্রামে খবরও পাঠিয়ে দিয়েছিলেন। কুলির বদলে উনি মালির পিঠেই মাল চাপিয়েছিলেন। একটা সুটকেস, একটা বেডিং, একটা বড় কল লাগানো ফ্লাস্ক। নিজের হাতে নিয়েছিলেন কেবল ছাতা আর বোনের দেয়া 1 হাঁড়ি মিষ্টি। বাংলোয় পৌঁছে উনি মালির জন্য 2 টাকা বার করেও আবার পকেটে রেখে দিয়েছিলেন। ভেবেছিলেন যাবার দিন পুষিয়ে দেব, আগে দেখি না বেটারা কিরকম কাজ করে। কাজ অবশ্য ভালোই করেছে দুজনে, কিন্তু কাজের বাইরে আগ বাড়িয়ে এসে 2 কথা বলা, কি চাই না চাই, কোনো অসুবিধা হচ্ছে কিনা, এইসব জিজ্ঞেস করা, এটা দুজনের একজনও করে। কাঠঝুমরির এই একটা ব্যাপারই জগন্ময় বাবুর কাছে লেস দেন পারফেক্ট বলে মনে হয়েছে। এখন বুঝছেন দোষটা খানিকটাও নিজেরই। এইবারে আশেপাশে এই গাছ আরো আছে নাকি? চায়ে চিনি নাড়তে নাড়তে চৌকিদারকে জিজ্ঞেস করলেন জগন্ময় বাবু। চৌকিদার বলল, বাংলার চৌহদ্দির মধ্যে ওই গাছ এই প্রথম দেখলেন তিনি। এ কি রাতারাতি গজেও যায় নাকি বাবু? ওইসই তো মালুম হতা বাবু। একটু খেয়াল রাখো তো, দেখলে আমায় বলবে। বানোয়ারি বলার আগেই জগন্নাথবাবুর চোখে পড়ল। বিকেলে ঘুম থেকে উঠে বারান্দায় বেরিয়ে এসেই বারান্দার পূব কোণার পিছন দিকে উকি দিচ্ছে এক গোছা চেনা ফুল। ঝিরঝিরে বাতাসে দুলছে ফুলগুলো, হাত 15 বেশি দূরে নয়। জগন্নাথবাবু বুঝতে পারলেন তার পা দুটো কেমন যেন অবশ হয়ে আছে। কোনো মতে এক পা পাশে সরে গিয়ে ধপ করে বসে পড়লেন বেতের চেয়ারের উপর। একবার মালি বলে,
ডাকতে চেষ্টা করলেন, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বেরোলো না। গলা শুকিয়ে গেছে, মাথা ঝিমঝিম করছে, হাত পা ঠান্ডা। হাওয়াটা পূব দিক থেকে আসছে, গাছের দিক থেকে। তার মানে ওই ফুলের বিষাক্ত প্রশ্বাস। জগন্ময় বাবু আর ভাবতে পারলেন না এখানে বসা চলবে না। এর মধ্যেই তিনি অনুভব করছেন তার নিঃশ্বাসের কষ্ট। শরীর ও মনের অবশিষ্ট সব বলটুকু প্রয়োগ করে চেয়ার ছেড়ে উঠে টলতে টলতে বৈঠকখানা পেরিয়ে শোবার ঘর ঢুকে সোজা নিলেন জগন্ময় বাবু। চৌকিদার রাত্রে কি রান্না হবে জিজ্ঞেস করতে এলে তখন বললেন, কিচ্ছু না, খিদে নেই। তা সত্ত্বেও বানোয়ারি নিজ থেকেই এক গ্লাস গরম দুধ নিয়ে এলো বাবুকে খাওয়ানোর জন্য। অনেক অনুরোধের পর জগন্ময় বাবু কোন রকমে অর্ধেকটা খেয়ে বাকিটা ফেরত দিয়ে দিলেন। দূরে মাদল বাজছে। বাজারে শুনেছিলেন কোথায় জানি মেলা বসবে, সাঁওতালের নাচ হবে সেখানে। কটা বাজলো কি জানি। কম্বলের তলায় শুয়ে জগন্ময় বাবু অনুভব করলেন যে তার এখনো শীত লাগছে। আলনা থেকে আলমানটা নিয়ে কম্বলের উপর চাপিয়ে দিতে খানিকটা কাজ হলো। তার ফলেই বোধ হয় একটা সময় জগন্ময় বাবু বুঝলেন তার চোখের পাতা দুটো এক হয়ে আসছে। এর আগের দিন এক ঘুমে রাত কাবার হয়েছে, কিন্তু আজ হলো না। চোখ খুলতে ঘরে আলো দেখে প্রথমে খটকা লেগেছিল। তারপর মনে পড়লো নিজেই বানোয়ারিকে বলেছিলেন আজ ঘরে লণ্ঠনটি জ্বালিয়ে রাখতে। এখনো শীত। হাওয়াটা ওই বাইরের দিকে জানালাটা দিয়েই আসছে বোধহয়, কিন্তু ওটা তো বন্ধ করেছিলেন শোবার আগে। কেউ খুললো নাকি? জগন্ময় বাবু ঘাড় তুললেন দেখবার জন্য। জানালার পাশে ড্রেসিং টেবিল, তার উপরে রাখা লণ্ঠনের আলো পড়ছে তার পাল্লায়। শুধু পাল্লায় না, বাইরে থেকে যে জিনিসটা উঁকি মারছে তার উপরেও। সেই আলোতেই চেনা যাচ্ছে জিনিসটাকে। এসে একই গাছ, একই গাছ, একই ফুল, হলদে বেগুনি কমলা, বেশ ফুল। জগন্ময় বাবু বুঝতে পারলেন তার তলপেট থেকে যে আর্তনাদটা কণ্ঠনালী দিয়ে বেরিয়ে উপরের দিকে উঠে আসছে, সেটা মুখ দিয়ে বেরোনোর সঙ্গে সঙ্গেই তিনি সংজ্ঞা হারাবেন। আর হলো তাই। কামরাটা খালি পেয়ে জগন্ময় বাড়ি একটু নিশ্চিত হয়েছিল। কামরাটা খালি পেয়ে জগন্ময় বারিক একটু নিশ্চিন্ত হয়েছিল, কারণ লোকের সান্নিধ্য এখন তার ভালো লাগছে না। কাঠ ঝুমড়িতে এমন স্বপ্নের মতো সুন্দর প্রথম 3টি দিন গত দিনে কি করে এমন বিভীষিকাময় দিনে পরিণত হতে পারে, সে নিয়ে তিনি এই 7 ঘন্টা জার্নির মধ্যে একটু চুপচাপ একা বসে ভাবতে চেয়েছিলেন। কিন্তু গার্ডের হুইসেলের সঙ্গে সঙ্গে একটি চেনা লোক তার কামরায় উঠে পড়লেন। পান্নাহাটের পোস্টমাস্টার নূরবিহারী মজুমদার। ভদ্রলোকের সঙ্গে সেদিনের পর আর দেখা হয়নি। সে কি মশাই, এর মধ্যে ফিরে চললেন নাকি? নাকি আপনিও বেতল যাচ্ছেন? বেতল? এর পরের স্টেশন। মেলা তো বসেছে সেখানেই, গিন্নির হুকুমের সওদা করতে যাচ্ছি। ও, তা আপনি চললেন কোথায়? ডালটনগঞ্জ। শরীর খারাপ হলো নাকি মশাই? এই দুদিনেই এত পুল ডাউন? হ্যাঁ, একটু। নূরবিহারী বাবু মাথা নেড়ে একটু ফিক করে হেসে বললেন, যাক, ভদ্রলোকের লাকটা ভালো। লাক? পবিত্র বাবুর কথা বলছি। কেন? আরে উনি তো আজ 10 বছর হলো বছরে 2বার করে মৌর সাহেবের বাংলোতে এসে থাকেন। ওটা একরকম ওর মনোপলি। অক্টোবর আর মার্চ লিখতে আসেন। বড় রাইটার তো। পবিত্র ভট্টাচার্য নাম শোনেননি? লেখেন, আর ভগবান বলে একটা কাঠুরের ছেলেকে বাংলা শেখান। শখের মাস্টারি। একটু আদর্শবাদী প্যাটার্নের লোক আর কি। আপনি গেছেন শুনে নেচে উঠবেন। ভারী আক্ষেপ করছিলেন নিজের ডেরা ছেড়ে হোটেলে থাকতে হচ্ছে বললেন। বললেন বুড়ো বউর বেঁচে থাকলে গোলমাল হতো না, বুড়ি গন্ডগোলটা করেছে। বেতল স্টেশনে নূরবিহারী নেমে যাবার পর গাড়িটা ছাড়বার ঠিক মুখে জগন্ময় বাবু দেখলেন প্ল্যাটফর্মের ধারে লোহার রেলিং এর পিছনে ফুলের ঝাড়টা। এক
একটা আটটা নয়, এক মাঠ জুড়ে কমপক্ষে 100টা। আর তার মধ্যেই নিশ্চিহ্ন মনে খেলা করছে 3টি ছাগলছানা। আজ শুনলেন সত্যজিৎ রায় রচিত ছোট গল্প বিষফুল। ধন্যবাদ।